ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃত্বে নাহিদ আক্তার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ আজ নেতাকর্মীদের উচ্ছ্বাস। সুন্দর একটা বাংলাদেশ নির্মাণ করবে এই সংগঠন, সে প্রত্যয় রাখছি। আমরা আশা করছি নতুন পার্টি গণ আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে এবং বৈষম্যহীন সমাজ সৃষ্টিতে নেতৃত্ব দেবে। রাজধানীর শেওড়াপাড়ায় কাঁচা বাজারে আগুনে পুড়ল রমজানের পণ্য, মাথায় হাত ব্যবসায়ীদের, জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। মধ্যরাত থেকে পদ্মা মেঘনার অভয়াশ্রমে শুরু হচ্ছে মাছ ধরায় নিষেধাজ্ঞা, জাল গুটিয়ে তীরে ফিরছেন জেলেরা, বাড়ছে দুশ্চিন্তা। আমরা বাইরে বেকার বইয়া থাকতে হইব, দেনামিরা খাইতে হইব, কিস্তি আলার গাইলে শুনতে হইব। যে সরকারি বাজারে যে চাউলটা দেয় মস্ত বিভাগের থেকে, বুঝছেন, এই চাউলটা অধিকাংশ আমরা জেলেরা পাই না। নওগাঁয় সরকারি খাস জমি উদ্ধারে তৎপর প্রশাসন, রাজস্ব বাড়ানোর পাশাপাশি ভূমিহীনের মাঝে বণ্টন করা হবে জমি, খুশি সাধারণ মানুষ। কুষ্টিয়ায় অবাধে চলছে অবৈধ ইটভাটা, চরম হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য, প্রশাসনের সদিচ্ছার অভাবকেই দুষছেন অনেকে। কঙ্গোর পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে বিদ্রোহী গোষ্ঠীর সমাবেশে বিস্ফোরণ, কমপক্ষে 11 জন নিহত, আহত আরও 65 জন। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে শেষ ম্যাচে দুপুরে অজিদের মুখোমুখি আফগানিস্তান, সেমি টিকিট পেতে জয়ের বিকল্প নেই দু দলেরই। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইরশাদ জাহান মনি। এবারে বিস্তারিত। নানা জল্পনা কল্পনা শেষে শুক্রবার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল। সম্ভাব্য নাম হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্যদের 2 ঘন্টার বৈঠকে আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম ও সদস্য সচিব হিসেবে আক্তার হোসেনের নাম চূড়ান্ত করা হয়। তবে পূর্ণাঙ্গ কমিটি ও চূড়ান্ত নাম শুক্রবারই ঘোষণা করবে দলটি। হাসান মাহমুদের রিপোর্ট। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে চলছে মঞ্চ প্রস্তুত সহ সমাবেশের সার্বিক প্রস্তুতি। অন্যদিকে বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক। বাইরে অপেক্ষায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংগঠকরা বলছেন, বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গড়তে ত্রাতা হবে নতুন এ দল। গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠিত হচ্ছে। প্রত্যেক নাগরিকের সমান অধিকার চাই, আমরা সেই লক্ষ্য রেখেই আমরা এই নতুন রাজনৈতিক সংগঠন তৈরি করছি। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার পথে আমাদের যে প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে, আমাদের যে অর্থনৈতিক সংস্কার করতে হবে, সে ধরনের কর্মসূচি নতুন পার্টিতে থাকবে এবং আমরা আশা করছি নতুন পার্টি গণ আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে এবং বৈষম্যহীন সমাজ সৃষ্টিতে নেতৃত্ব দেবে। দুপুর 2টায় শুরু হওয়া বৈঠক চলে 2.5 ঘন্টা ব্যাপী। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামেই ঘোষণা হচ্ছে শুক্রবারের সমাবেশে। তার ইঙ্গিত মিলছে জাতীয় নাগরিক কমিটির ফেসবুক পেজে। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবে চূড়ান্ত হয়েছে সদ্য পদত্যাগ করা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, সদস্য সচিব হিসেবে আক্তার হোসেনের নাম। এর বাইরে মুখ্য সংগঠক হিসেবে থাকছেন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও আব্দুল হান্নান মাসুদ। শুক্রবার 150 সদস্যের কমিটি ঘোষণা হতে পারে, তবে দ্রুত জেলা উপজেলা পর্যায়ে কমিটি গঠন করে নিবন্ধনের শর্ত পূরণের চেষ্টা থাকবে বলে জানান আক্তার হোসেন। বাংলাদেশে রাজনৈতিক দলের নিবন্ধন করতে যে ধরনের শর্তাবলীগুলো প্রয়োজন হয় সেগুলো পূরণ করতে আমরা সর্বাত্মকভাবে কাজ করব। আমরা আশাবাদী সারা দেশব্যাপী আমাদের যে জনসমর্থন রয়েছে, আমরা খুব অল্প সময়ের মধ্যেই নিবন্ধনের জন্য পর্যাপ্ত শর্তাদি আমরা পূরণ করতে সক্ষম হব, সেগুলো নিয়ে আমরা কাজ করব। দ্রুতই আগামী নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থী চূড়ান্তের কাজ শুরু হবে বলেও জানান তিনি। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে যে ধরনের নির্বাচনই হোক না কেন, সেই নির্বাচনে আমাদের হয়ে, আমাদের পক্ষ থেকে, আমাদের দলের হয়ে যারা নির্বাচিত হতে চান, যারা নির্বাচন করতে চান, সেই মানুষগুলোকে সারা দেশ থেকে আমরা খুঁজে নেব। শুধুমাত্র আমাদের সেন্ট্রাল কমিটিতে যারা আছেন তারাই নির্বাচনের জন্য যোগ্য হবেন, আমরা এমনটা মনে করি না। গঠনতন্ত্র কর্মসূচি চূড়ান্তে কাজ করছে দলের বিশেষ সেল। জেলা এবং মহানগর কমিটি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। শুক্রবার 22 শর্তে মানিক মিয়া এভিনিউতে জাতীয় নাগরিক পার্টিকে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। সন্ধ্যায় 4 সদস্যের একটি প্রতিনিধি দল এ তথ্য নিশ্চিত করে। এদিকে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধান উপদেষ্টাকে। পাশাপাশি আমন্ত্রণ জানানো হয় আওয়ামী লীগ ও 14 দল ছাড়া সব রাজনৈতিক দলকেও। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘিরে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আসে সংগঠনের নেতারা।
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ জানান, প্রধান উপদেষ্টা আন্তরিকভাবে দাওয়াত গ্রহণ করেছেন, তবে দলের নাম এখনো চূড়ান্ত নয় বলে জানান তিনি। নামটা প্রচার করছেন, এটা আমাদের চিন্তিত কয়েকটি নাম, প্রস্তাবিত কয়েকটি নামের মধ্যে একটি। এটাই যে হচ্ছে এর কোনো নিশ্চয়তা নেই, এটা আগামীকালকে মঞ্চে ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত কনফার্ম করা যাচ্ছে না। প্রধান উপদেষ্টা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের দাওয়াত গ্রহণ করেছেন এবং তিনি আমাদের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। বলেছেন যে আগামীর বাংলাদেশের সকল রাজনৈতিক দল মিলেমিশেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে এবং সকলে একসাথে যেন হচ্ছে বাংলাদেশে কাজ করতে পারে, তিনি সেই পরিবেশ উপহার দিবেন। পাশাপাশি হচ্ছে উনি আমাদের দাওয়াতটা আন্তরিকতার সাথে গ্রহণ করেছেন। পরে সমাবেশের অনুমতি নিতে ডিএমপি কার্যালয়ে আসে আত্মপ্রকাশ করতে যাওয়া 4 সদস্যের একটি প্রতিনিধি দল। বলেন, 22 শর্তে মানিক মিয়া অ্যাভিনিউতে শুক্রবার সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। বিভিন্ন রকমের প্রায় 22টির মতো শর্তাদি আমাদেরকে দিয়েছে, এবং আমরা সবগুলো শর্ত মেনে নিয়েই এই আয়োজনটি করব বলে সম্মত হয়েছি। এ সময় আওয়ামী লীগ ও 14 দল ছাড়া সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ সহ 2 লাখ লোকের সমাগম হবে বলে জানায় প্রতিনিধি দল। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। সর্বসাধারণের শ্রদ্ধা জ্ঞাপনে বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের মরদেহ চট্টগ্রাম শহরে তার নিজ বাসভবনে রাখা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AK-M নাজিম। বর্ষিয়ান রাজনীতিবিদের মৃত্যু নিয়ে সর্বস্তরের মানুষ কি বলছেন জানাবেন। রাজনৈতিক অঙ্গন সহ পুরো চট্টগ্রামে কিন্তু শোকের ছায়া বিরাজ করছে, কারণ দীর্ঘদিনের বর্ষিয়ান রাজনীতিবিদ এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ নোমান কিন্তু জনমানুষের নেতা হয়ে উঠেছিলেন। কারণ তিনি ছাত্র জীবন থেকে বাম ঘোড়া রাজনীতি করার পরে যখন বিএনপিতে যোগ দেয় তখন থেকে সে আব্দুল্লাহ নোমান কিন্তু সর্বস্তরের মানুষের শ্রদ্ধাভাজন এবং নেতা হয়ে উঠেছিলেন। তিনি কিন্তু চট্টগ্রামের একটি জনসভায় যোগ দেওয়ার কথা ছিল, সেখানে না দিয়ে কিন্তু তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। সে আব্দুল্লাহ নোমানের মরদেহ কিন্তু আজ সকালে তার বাসভবন থেকে মূলত তার নিজের প্রতিষ্ঠিত এবং তার ছেলে সাইদ আল নোমান যে পরিচালিত সেই ইসডাল্টা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে নেওয়া হয়েছে। সেই প্রাঙ্গণে কিন্তু রাখা হয়েছে তার মরদেহ। এখানে একটু আগে এখানকার বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ যে আব্দুল্লাহ নোমানকে শেষবারের মতো দেখেছেন এবং শ্রদ্ধা জানিয়েছেন। এখান থেকে একটু পরে কিন্তু আপনি দেখছেন আব্দুল্লাহ নোমান যে কফিন সেটি অ্যাম্বুলেন্সে রয়েছে, সেখানে তার দীর্ঘদিনের সহকর্মী থেকে শুরু করে তার রাজনৈতিক সহকর্মী, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তারা কিন্তু তার শ্রদ্ধা জানিয়েছেন। এখন আমরা দেখছেন তার ছেলে সাইদ আল নোমান সংক্ষেপে এখানে কথা বলছেন। তিনি তার বাবার যে রাজনৈতিক বর্ণাঢ্য জীবন সেটি বর্ণনা করার পাশাপাশি যে স্মৃতিচারণ সেটি তারা শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে সবার সাথে কথা বলছেন। এখান থেকে মূলত একটু পরেই তার যেই মরদেহ সেটি নেওয়া হবে চট্টগ্রামের কাজীদেউরি এলাকার যে দলীয় কার্যালয়, যেখানে যে আব্দুল্লাহ নোমানের দীর্ঘদিনের রাজনীতির আতুরঘর ছিল সেখানে নিয়ে যাওয়া হবে। সেখানে তিনি অসংখ্য নেতাকর্মী তৈরি করছেন, তার হাত ধরেই বিভিন্ন নেতাকর্মী উঠে এসেছেন এবং বর্তমান নগরের যিনি মেয়র শাহাদাত, তিনি কিন্তু এই আব্দুল্লাহ নোমান হাতেই গড়া একজন প্রতিষ্ঠান। সেই আব্দুল্লাহ নোমানের ছেলে বক্তব্য রাখছেন, আমরা একটু তার সাথে কথা বলবো। বাবার তো দুপুরের পরেই জানাজার নামাজ, সেখান থেকে তাকে গ্রাউন্ড বাড়িতে নিয়ে যাওয়া হবে। তো তিনি তো বাম রাজনীতি থেকে মূলত সর্বস্তরের মানুষের নেতা হয়েছিলেন। আপনি ছেলে হিসেবে কতটুকু রাজনীতি হিসেবে চিনতে পারছেন বাবাকে? রাজনীতিবিদ আব্দুল্লাহ নোমান আপনারা সবাই মোটামুটি তাকে বোঝেন। আমি শুধু একটি কথা দিয়ে তাকে বোঝাতে চাই আমার দৃষ্টিতে তিনি কে ছিলেন। যেদিন তিনি মন্ত্রী হলেন প্রথম 1991 সনে, লালদিঘির ময়দানে তিনি বলেছিলেন, আমার জন্য চট্টগ্রামবাসী, দেশবাসী একটি দোয়া করবেন, যেন মন্ত্রী আব্দুল্লাহ নোমান, ব্যক্তি আব্দুল্লাহ নোমান এবং রাজনীতিবিদ আব্দুল্লাহ নোমানের ঊর্ধ্বে উঠতে না পারে। মন্ত্রীর যে চেয়ার, সেই চেয়ারের শিহরণ যেন আমাকে কখনো না ছোঁয়ে। যিনি প্রথম দিনে এই প্রতিশ্রুতিবদ্ধ হন, যিনি প্রথম দিনেই সবার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমি এভাবে চলব, তিনি যে 2 টার্ম পেয়েছিলেন মন্ত্রী হিসেবে এবং এমপি হিসেবে যে পূর্ণাঙ্গ 10 বছর পেয়েছিলেন, সেই সময়টায় বোধহয় তিনি প্রমাণ করে দিয়ে গেছেন যে সততার সাথে কিভাবে কাজ করতে হয়, বিনয়ের সাথে কিভাবে নেতা হতে হয় এবং দেশপ্রেমের সাথে মানব প্রেমের সাথে কিভাবে একের পর এক সেবামূলক প্রতিষ্ঠান করে যেতে হয়, তাও আবার নিভৃতে অগোচরে
পুরোপুরি প্রচার বিমুখতাকে আলিঙ্গন করে। শুনছিলেন তার ছেলে বলছেন যে আব্দুল নোমানের রাজনৈতিক জীবন, সেই জীবনের রাজনৈতিক জীবন তুলে ধরছেন। এখান থেকে একটু পরে নগরীর কাজীদড়িয়া এলাকায় যে দলীয় কার্যালয় সেখানে নেওয়া হবে, সেখান থেকে তার রাজনৈতিক সহকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ সেখানে তাকে শ্রদ্ধা জানাবেন। তারপর নগরীর জামাতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজের পরে প্রধান জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সেখান থেকে নিয়ে যাওয়া হবে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা এলাকায়। সেখানে পারিবারিকভাবে আরেক দফা জানাজা হওয়ার পরে তাকে পারিবারিক দাফন করা হবে। এতে করে আসলে একজন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের শেষ হয়েছে আব্দুল নোমানের। সে আব্দুল নোমানের জন্য পুরো চট্টগ্রামে একটি শূন্যস্থান তৈরি হচ্ছে, সেটি কখনো পূরণ হবে কিনা সে আক্ষেপ কিন্তু দলীয় নেতাকর্মীদের মাঝে রয়েছেন। এবং তার ছেলে ছাইদাল নোমান সেটি বারবার তার দীর্ঘদিন সহকর্মীদের জানাচ্ছেন। এই ছিল আব্দুল নোমানের মরদেহ এই যে শ্রদ্ধা নিবেদন, সেখান থেকে আমাদের ধন্যবাদ আপনাকে। বর্ষিয়ান রাজনীতিবিদের মৃত্যুতে চট্টগ্রামে নেমে এসেছে শোকের ছায়া। এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী AKM নাজিম। বৃহস্পতিবার দিবাগত রাত 2:42 রাজধানী মিরপুরের শেওড়াপাড়া মেট্রো স্টেশনের পাশের কাঁচা বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, রাত 2:42 দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে 4 ইউনিট আগুন নিয়ন্ত্রণে যায়, এরপর আরও 2টি করে মোট 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত 3:27 আগুন নিয়ন্ত্রণে আসে। কিভাবে আগুন লাগলো সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। এই মুহূর্তে শেওড়াপাড়ায় আছেন সহকর্মী ফাহিম ইউসুফ, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ফাহিম, এখন সেখানে কি অবস্থা দেখছেন, কি বলছেন ব্যবসায়ীরা, বিস্তারিত জানাবেন আমাদেরকে। আপনি জানেন যে রাজধানীর শেওড়াপাড়াতে গতকাল দিবাগত রাতে 3:30 নাগাদ এখানে আগুন লাগে। তো আগুনে এখানে যেটি দেখতে পাচ্ছি আমরা যে 5তলা একটি ভবনের 2টি তালা, নিচের 2টি ফ্লোর কিন্তু সম্পূর্ণ পুড়ে গিয়েছে। এখানে কাঁচা বাজার থেকে শুরু করে ইলেকট্রনিক্সের দোকানও ছিল। কাঁচা বাজারের মধ্যে এখানে মুরগির দোকান ছিল, মাছ মাংসের যে দোকানগুলো ছিল, এবং ব্যবসায়ীদের যেই আহাজারির কথা তারা জানাচ্ছিলেন যে রমজানের আগে তারা রমজানকে কেন্দ্র করে বেশ কিছু নিত্যপণ্যের দ্রব্য কিন্তু তারা স্টক করেছিলেন, সেইগুলো অনেক ক্ষেত্রেই পুড়ে গিয়েছে। তো এইখানে স্বাভাবিক সময়ের তুলনায়, অন্যান্য সময়ের তুলনায় এখন তাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি বলে তারা জানিয়েছেন। এছাড়া অনেকে অভিযোগ করছেন যে ফায়ার সার্ভিস ঘণ্টাখানেক পরে নাকি এসেছে। তো এ ধরনের অভিযোগও কিছু কিছু ব্যবসায়ীর কাছ থেকে আমরা পেয়েছি। এছাড়া ব্যবসায়ীদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে এখানে প্রায় 10 কোটি টাকার উপরে তাদের লোকসান হয়েছে। এখানে আপনি এখন যেটি দেখতে পাচ্ছেন যে তরমুজ ব্যবসায়ীদের কিন্তু আজকে শুক্রবার উপলক্ষে তারা বেশ কিছু তরমুজ এনেছিলেন। তো স্বাভাবিক সময়ের তুলনায়ও কিন্তু এই ক্ষয়ক্ষতি তারা এজন্য বেশি বলে জানিয়েছেন। এছাড়া যেসব স্বেচ্ছাসেবক ও অন্যান্য যারা এখানে এই পুড়ে যাওয়া পণ্য উদ্ধার অথবা ইয়ে করতেছেন, আপনার পরিষ্কার করছেন, তো সেখানেও তারা হচ্ছিল একটা বিড়ম্বনার শিকার হচ্ছেন যে সাধারণ উৎসুক জনতা যারা, তারা কিন্তু এই কাজটি করতে অনেক ক্ষেত্রেই বাধা দিচ্ছেন। তো আমরা যদি এখন একজন ব্যবসায়ীর সাথে কথা বলি, যে আপনার তো এখানে দোকান ছিল, যেটি বললেন যে আপনার এখানে তরমুজের দোকান ছিল, তো এখানে কেমন ক্ষয়ক্ষতি হলো আপনার? এখানে ক্ষয়ক্ষতি বহুত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, লাখ লাখ টাকার। এই যে রমজান মাসে যে কত ফল টল কিনে নিয়ে এসেছে, যেমন খেজুররা কিনে এনেছে, তরমুজ কিনে নিয়ে এসেছে, ফল টল, তারপরে কাঁচা বাজার, তারপরে মুদির দোকানরা লাখ লাখ টাকার বিজনেস করছে, বেচা কিনা। এখন তো ব্যবসা বাণিজ্য খারাপ রমজান মাস ধরার জন্য। এখন তো রাত্রেবেলা আগুন ধরছে, ঠিক আছে, আগুন লাগছে, ফায়ার সার্ভিসে ফোন দিছে, ঠিক আছে, 2টা বাজে, কিন্তু তারা 45 মিনিট পর আসলো কিসের জন্য? আমাদের কথা হলো এটা, অনেক দোকান তাহলে বাঁচত। যদি ওরা ঠিক টাইমে আসতে পারতো তাহলে অনেক দোকান ক্ষয়ক্ষতি কম হইতো। আমার এইটুকু কথা, আর কিছু না ভাই। আচ্ছা, যেটি শুনতে পাচ্ছিলেন যে তাদের অভিযোগ কিন্তু
ফায়ার সার্ভিসকে ঘিরেও রয়েছে, যে ফায়ার সার্ভিস যদি কিছুক্ষণ সময় আগে আসতে পারতো সেক্ষেত্রে তাদের ক্ষয়ক্ষতি কমার একটা সম্ভাবনা থাকতো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। রাজধানীর শেওড়াপাড়া থেকে আগুন লাগার পর বর্তমান পরিস্থিতি এবং ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি নিয়ে বলছিলেন সহকর্মী ফাহিম ইউসুফ। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। ইলিশের অভয়াশ্রমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শনিবার মধ্যরাত থেকে পদ্মা মেঘনায় মাছ ধরায় শুরু হচ্ছে 2 মাসের নিষেধাজ্ঞা। এ লক্ষ্যে তীরে ফিরতে শুরু করেছেন জেলেরা। এ সময়টা বেকার থাকায় সংসার চালানো নিয়ে কপালে দুশ্চিন্তার ভাঁজ তাদের। এমন বাস্তবতায় জেলে পুনর্বাসনের চাল দ্রুত বিতরণের দাবি জেলেদের। সহকর্মী ছোটন সাহার প্রতিবেদন, জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। জেলে পাইকার আর আড়তদারদের হাক ডাকে মুখরিত উপকূলের মাছঘাট এবং নদীর এমন দৃশ্য পাল্টে যাবে শুক্রবার দিবাগত রাত 12টা 1 মিনিট বাজতেই। ইলিশের অভয়াশ্রম রক্ষায় 2 মাসের জন্য বন্ধ হচ্ছে মাছ ধরা। তাই আড়ত, ধোয়া মোছা, জাল বোনা সহ ঘাটে ভিড়তে শুরু করছে নৌকা, ট্রলার। মাছ ধরা বন্ধ থাকায় কর্মজীবী জেলেরা হয়ে পড়বেন বেকার। এতে উপার্জন বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে চরম অভাব অনটনের দুশ্চিন্তায় তারা। 2 মাস আমরা বাইরে বেকার বসে থাকতে হইব, দেনামিরা খাইতে হইব, কিস্তি আলার গাইল হুনতে হইব। অভিযানটা যদি ফুয়া মাছটাও যদি জেলেরা ধরতে পারতো তাহলে কিছুটা হইলো জেলেরা ছেলে মেয়ে নিয়ে আরো বাকি যুগী আছে তাদেরকে নিয়ে একটু চলাচল করতে পারতো। নিষেধাজ্ঞার সময়ে এনজিওর কিস্তি বন্ধ রাখার পাশাপাশি নিবন্ধিত জেলেদের দ্রুত পুনর্বাসনের দাবি জেলেদের। পরিস্থিতি আমাদের পুরো ভয়াবহ, কিস্তি মিস্তি নিয়ে সংসার নিয়ে পুরো টেনশন আছি আমরা। আমাদের দাবি সরকার যে আমাকে চাউলটা দেয় আর কিস্তিটা যে বন্ধ রায়। এই যে সরকারি বাজার যে চাউলটা দেয় মৎস্য বিভাগের থেকে, বুঝছেন, এই চাউলটা অধিকাংশ আমরা জেলেরা পাই না। দ্রুতই জেলেদের মধ্যে চাল বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা। সেই সঙ্গে অভিযান সফল করতেও প্রস্তুত তারা। প্রথম 10 দিনের মধ্যেই যাতে ওরা ওদের যে কাঙ্ক্ষিত যে চাল 40 কেজি করে 80 কেজি প্রত্যেক পরিবার সেটা পাওয়ার জন্য ইতিমধ্যে আমাদের বরাদ্দ কিছু এসেছে, হয়তোবা আমরা বাকিটা হয়তোবা আমরা অতি শীঘ্রই পেয়ে যাব। যখন আমরা আমার হাতে পাবো আমার মনে হয় যে আমি 1 সপ্তাহের মধ্যে মোটামুটি সব চাল বিতরণ করতে সক্ষম হব। জেলেদের সংকট দূর করতে এনজিওর কিস্তি বন্ধ রাখার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় জেলা প্রশাসন। খুব শীঘ্রই এনজিওদের যে সমন্বয় সভা আছে আমি তাদেরকে ডাকবো এবং ডেকে তাদেরকে আমি অনুরোধ করব এই 2 মাসের জন্য যদি তাদের কিস্তি না নেওয়া হয় তাহলে তার পরবর্তীতে নেওয়া হয় তাহলে এই জেলেদের জন্য অনেক উপকার হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আজ মধ্যরাত থেকে 2 মাস নদীতে সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এ নিয়ে বিস্তারিত জানাতে ভোলা ও চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ও শরীফ আহমেদ। ছোটন, এই যে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে এবং এই ব্যাপারে জেলেরা কি বলছেন জানাবেন। ইশরাত, আজকে রাত 12টা 1 মিনিট থেকে কিন্তু এই নিষেধাজ্ঞাটি শুরু হচ্ছে, যেটি চলবে 30 এপ্রিল পর্যন্ত। অর্থাৎ ইলিশের যে অভয়াশ্রম সেটি রক্ষায় কিন্তু এবং ইলিশের যে উৎপাদন সেটি বৃদ্ধির লক্ষ্যেই কিন্তু এই নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। তারই পরিপ্রেক্ষিতে দেশের যে 5টি অভয়াশ্রম রয়েছে 393 কিলোমিটার এরিয়ায় এই অভয়াশ্রম রয়েছে এবং এর মধ্যে 190 কিলোমিটার রয়েছে ভোলার এরিয়ায় এবং সেটি হচ্ছে ভোলার মেঘনার হচ্ছে আপনার 90 কিলোমিটার এবং তেঁতুলিয়া নদীর কিলোমিটার। এই যে 190 কিলোমিটার নিষেধাজ্ঞা থাকছে, এ কারণে এই নিষেধাজ্ঞাটি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু মৎস্য বিভাগ প্রস্তুতি নিয়েছে। তারা ইতিমধ্যে সভা সমাবেশও করেছে। আমরা ঘুরেছি উপকূলীয় ঘাটগুলোতে, জেলেদের সাথে কথা বলেছি। জেলেরা আসলে আমাদেরকে বলছিলেন যে এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে সরকারের পক্ষ থেকে যে পুনর্বাসনে যে চাল দেওয়া হয় 2 মাসের জন্য 40 কেজি করে চাল দেওয়া হয়, সেই চাল যাতে এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ের শুরুর দিকে যাতে তাদের হাতে পৌঁছায় সেই দাবিটি রয়েছে। আমি রয়েছি ভোলা সদরের তুলাতলি মৎস্যঘাটে। এখানে দেখতে পাচ্ছেন মাছের কেনা বেচা চলছে। এই যে যেমন দৃশ্য, মৎস্য আড়তদার এবং পাইকারদের হাক ডাকের এই দৃশ্য, আর অল্প কিছুক্ষণ পরে কিন্তু সেটি বন্ধ হয়ে যাবে, কারণ রাত 12টার পরে কিন্তু মাছ ধরা বন্ধ থাকবে এবং জেলেরা
বেকার হয়ে পড়বেন এবং যারা মৎস্যজীবী রয়েছেন, আড়তদার রয়েছেন, তারাও কিন্তু সংকটের মধ্যে পড়বেন, এমনটি আমাদেরকে বলা হয়েছে। তাদের দাবি হচ্ছে যে এই সময়টায় যেহেতু মাছ ধরা বন্ধ থাকে এবং জেলেরা যেহেতু সংকটের মধ্যে পড়ে থাকেন, সেজন্য জেলেরা দাবি তুলেছেন যে এনজিও যে কিস্তি, সেই কিস্তির টাকা রাখা হয়, সেই দাবিও কিন্তু তুলেছেন। তো আমরা এই বিষয়টি সম্পর্কে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক আজাদ জাহান আমাদেরকে বলছিলেন যে এই নিষেধাজ্ঞার সময়টায় যাতে এনজিও কিস্তিগুলো বন্ধ রাখা হয় এবং জেলেদের যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেই লক্ষ্যে জেলা প্রশাসক ব্যবস্থা নেবেন, এমনটি আমাদেরকে বলছিলেন। তো এ ছিল আমার কাছে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার এরিয়ায় যে মাছ, ইলিশ সহ যে অন্যান্য মাছ ধরা বন্ধ। ছোটন, আপনি যেমনটি জানাচ্ছিলেন, ভোলার ন্যায় চাঁদপুরেও কিন্তু আজ মধ্যরাত থেকে সব ধরনের মাছ ধরা পদ্মা মেঘনা নদীতে বন্ধ করেছে সরকার। অর্থাৎ চাঁদপুরের যে মতলবের 60 নল থেকে হাইমচরের চর বৌরবী পর্যন্ত এই 70 কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। কেননা এই যে জাটকা সংরক্ষণ, অর্থাৎ জাটকা নির্বিঘ্নে যাতে নদীতে বিচরণ করতে পারে, সেজন্য এই নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এরই প্রেক্ষিতে আমরা দেখেছি ইতিমধ্যে জেলা টাস্কফোর্স কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। তারা উপকূলীয় এলাকায় অর্থাৎ নদী কেন্দ্রের পাশেই কিন্তু তারা একাধিক সভা সেমিনার করেছেন জেলেদেরকে নিয়ে এবং লিফলেট বিতরণ করেছেন, মাইকিং করছেন, তাদেরকে সচেতন করছেন। অর্থাৎ এই যে 2 মাস, এই সময়টাতে যাতে নদীতে জাটকা বিচরণ করতে পারে অবাধে, সেজন্য জেলেরা যাতে নদীতে না নামেন, সেজন্যই তারা কিন্তু সচেতন করছেন। আমি কথা বলেছি এখানকার জেলেদের সাথে। এই জেলায় প্রায় 1.5 লক্ষাধিক জেলে কিন্তু জীবিকা নির্বাহ করেন এই ইলিশ মাছ ধরে, কিন্তু এখন অনেকেই বেকার হয়ে পড়েছেন। তারা বলছেন যে এই সময়টাতে তাদেরকে যে প্রণোদনা দেওয়া হয়, অর্থাৎ 40 কেজি চাল দেওয়া হয়, কিন্তু এতে করে তাদের কিন্তু সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তারা দাবি করছেন এ চালের পাশাপাশি তাদেরকে যেন নগদ অর্থ প্রদান করা হয়। আমি কথা বলেছি জেলার যিনি মৎস্য কর্মকর্তা রয়েছেন গোলাম মেহেদি হাসানের সাথে। তিনি বলেছেন ইতিমধ্যে তারা সকল প্রস্তুতি শেষ করেছেন। আজ মধ্যরাত থেকে কিন্তু চাঁদপুরের পদ্মা মেঘনার 70 কিলোমিটার এলাকাতে মাছ ধরা নিষিদ্ধ থাকবে। যদি এই নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জেলে নদীতে নামে, তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ছিল চাঁদপুরের যে অভয়াশ্রম ইলিশ ধরার সর্বশেষ আমার কাছে। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে ইশরাকের কাছে। ইশরাক, আপনাদের দুইজনকেই ধন্যবাদ। আজ থেকে সকল প্রকার মাছ আহরণে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন ভোলা এবং চাঁদপুর থেকে সহকর্মী ছোটন সাহা এবং শরীফ আহমেদ। রমজানকে কেন্দ্র করে বরিশালের বাজারে বেড়েছে চিরা, বুট ও আলুর দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, আপনি তো বাজারে রয়েছেন, তো ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। দেখুন, রমজানকে কেন্দ্র করে কিন্তু বাজারে আজকে বেশ ক্রেতা সমাগম দেখা যাচ্ছে এবং প্রতিটি দোকানে কিন্তু আমরা দেখছি যে ক্রেতাদের ভিড় লক্ষণীয় এবং সবাই আসলে শেষ মুহূর্তে রমজানকে কেন্দ্র করে বাজার করতেই ব্যস্ত। তবে যেটা চিন্তার বিষয় হলো গিয়ে যে রমজানের যে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে সেগুলো কিন্তু আসলে সব কিছুতেই কেজি প্রতি সর্বোচ্চ 5 টাকা করে বৃদ্ধি হয়েছে। এতে কিন্তু অনেকটাই বিপাকে আসলে যারা ক্রেতা আছে তারা, এবং তাদের দাবি যে দ্রুত কিন্তু যাতে বাজার মনিটরিং করা হয় সেই দাবি কিন্তু তাদের। আমরা একজন ক্রেতার সাথে একটু কথা বলবো। আমরা জানতে চাচ্ছি যে কি অবস্থা বাজার করতে এসে, কি দেখছেন, দাম কেমন? বাজার যে দ্রব্যমূল্যের যে অবস্থা সম্পূর্ণ ঊর্ধ্বগতি। নিম্ন মধ্যবর্তী ফ্যামিলি মানে ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে। কারণ এইভাবে পরিস্থিতি থাকলে যারা নিম্ন আয়ের মানুষ আছে তাদেরকে ক্রয় ক্ষমতা বাইরে চলে যাবে। আপনার দাবি কি? আমার দাবি যে দীর্ঘ 16 বছর যে মনিটরিং ব্যবস্থাটা চালু হয়নি,
এই যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এটা চালু করা উচিত, যাতে ক্রয় ক্ষমতা মানুষের নাগালের ভিতরে চলে আসে, যাতে নিম্ন আয়ের মানুষ যদি কেনাকাটা করে কিছু খেতে পারে। আমরা কথা বলছিলাম ক্রেতাদের সাথে, আমরা এখন একটু বিক্রেতার সাথে কথা বলবো। আমরা একটু আপনার কাছে জানতেই চাই যে রমজানের যে নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো, তার কেমন কি দাম, কোনটা কেজি প্রতি কত টাকা? আসসালামু আলাইকুম। রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিছুটা বাড়ছে, যেমন চিরা, সাদা চিরা হয়েছে 60 টাকা, আর লাল চিরা হলো 75 টাকা। মিঠার দাম বাড়ছে, আলুর দাম বাড়ছে, ইসবগুলো ভুসির দাম বাড়ছে, মশলার দাম বাড়ছে, তেল তো নাই, ঠিক আছে। তেলের কি সমস্যা? তেলের সমস্যা, ডিস্ট্রিবিউটার আসে, অর্ডার করতে আসলে বলে যে 5 লিটার তেল নিলে 20 কেজি আটা নিতে হবে, নাহলে চাল নিতে হবে, ঠিক আছে, এইভাবে, নাহলে ময়দা নিতে হবে, নাহলে তেল দেওয়া যাবে না, কোম্পানি তেল দেবে না। আর অন্যান্য রমজানের যে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো, সেগুলোর কোনটা কয় টাকা কেজি? চিরা কত? চিরা হলো যে 75 টাকা, লাল চিরা 75 টাকা, সাদা চিরা হলো 65 টাকা, আর আপনার যে ছোলা বুট হলো যে সাদাটা হলো যে 110 টাকা, লালটা হলো যে আপনার যে 105 টাকা বিক্রি করে, 110 টাকা বিক্রি করে, যার কাছে যা বিক্রি করতে পারে। আর অন্যান্য মিঠার দাম বাড়ছে, মিঠা আগে ছিল 140 টাকা, 60 টাকা, 80 টাকা, 70 টাকা, যার নিতে পারে। আর আলুর দাম বাড়ছে, আলু 25 টাকা, আগে ছিল 20 টাকা, এখন হচ্ছে 25 টাকা। রসুনের দাম বাড়ছে, রসুন ছিল আগে 200 টাকা, 220 টাকা, এখন হচ্ছে 240 টাকা। আমরা কথা বলছিলাম বিক্রেতাদের সাথে, তারাও বলছে যে আসলে নিত্যপণ্যের সবগুলোরই আসলে রমজানকে কেন্দ্র করে দাম বেড়েছে, তবে সরবরাহ বৃদ্ধির সাথে সাথে রমজানের যে মধ্যবর্তী সময়, তখন আসলে দাম কিছুটা হলেও স্বাভাবিক হতে পারে বলে কিন্তু দাবি করেছে আসলে বিক্রেতারা। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থেকে সবশেষ। ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শাকিল মাহমুদ। এইবার জানবো রাজধানীর বাজার পরিস্থিতি, এবং এই ব্যাপারে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী AH হিমেল। হিমেল, রমজানকে ঘিরে বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন অবশ্যই জানাবেন। আমি আছি এই মুহূর্তে কারণ বাজারে। এখানে আসন্ন রমজানকে সামনে রেখে কারণ বাজার কিন্তু খুব সকাল সকাল বেশ জমে উঠেছে। এখানকার যে বাজারের পরিস্থিতি আমি সেটা যদি জানাতে চাই, যে কাঁচামাল অর্থাৎ রমজানকে সামনে রেখে যে বেগুন, শসা এবং লেবু, অর্থাৎ রমজানের যে বিশেষ যে বিষয়গুলো, যে বিশেষ যে খাবারের কাঁচামালগুলো, সেগুলো কিন্তু দাম কিছুটা বেড়েছে, কিছুটা কমেছে। অর্থাৎ এই কাঁচামালের মধ্যে লেবুর যে দাম, সেই দামটা কিন্তু খুব বেশি। অর্থাৎ এখানে লেবু 60 টাকা হালি থেকে শুরু করে 80 টাকা, এমনকি 90 টাকা পর্যন্ত লেবুর হালি বিক্রি হচ্ছে। আর আমরা যেটা এখানে লক্ষ্য করেছি, বেগুনের যে দাম, অর্থাৎ রমজানে বেগুনের বেশ বেগুনের যে বেগুনি করা হয়, সেটা কিন্তু খুব বেশি পরিসরে আমরা দেখতে পাই। বেগুনের দামও কিন্তু কিছুটা বেড়েছে, অর্থাৎ এখানে বেগুন 60 টাকা থেকে 80 টাকা পর্যন্ত কেজি বিভিন্ন দরে বেগুন বিক্রি হচ্ছে। শশার কথা যদি বলি, শশা আগের তুলনায় শশার দাম কিছুটা বেড়েছে, অর্থাৎ 40 থেকে 50 টাকা কেজি থেকে 60 থেকে 70 টাকা কেজির মধ্যে শশা কিন্তু এখানকার বাজারে বিক্রি করছেন। আমরা এখানকার যে বিক্রেতারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটা বলছেন যে আগামীকাল থেকে, অর্থাৎ আগামীকাল রাত থেকে রমজান শুরু, সেই সুবাদে প্রথম দাম বাড়লেও শেষের দিকে, অর্থাৎ রমজান শুরু হওয়ার পর কিন্তু দাম কিছুটা কমতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে যথেষ্ট সরবরাহ আছে, কিন্তু রমজানের উপলক্ষে সরবরাহ কিছুটা কম। রমজান শুরু হওয়ার পর কিন্তু সরবরাহ বাড়তে পারে বলে জানিয়েছেন। অন্যদিকে ক্রেতারা যেটা বলছেন, আসন্ন রমজান যেহেতু আসছে, সেই সুবাদে দাম কিছুটা কম তারা আশা করছিলেন। অন্যদিকে আমি যদি বলি, খেজুরের যে দাম আছে, খেজুরের দাম কিন্তু কিছুটা কমেছে। অর্থাৎ এখানে 170 টাকা কেজি থেকে 1600 টাকা কেজি পর্যন্ত খেজুরের দাম আছে। অর্থাৎ আগে যে খেজুরের দাম ছিল, সেই তুলনায় খেজুরের দাম কিছুটা কমেছে। কারণ বাজার থেকে আসন্ন রমজানের সামনে রেখে আমার কাছে এই ছিল সর্বশেষ ইসরাত। ধন্যবাদ আপনাকে। রাজধানীর কারওয়ান বাজার থেকে নিত্য পণ্যের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী AH হিমেল। কক্সবাজারে টেকনাফের নাফ নদী থেকে বিভিন্ন সময়ে আরাকান আর্মির ধরে নিয়ে যাওয়া 29 জেলেকে ফেরত এনেছে বিজিবি। বৃহস্পতিবার সন্ধ্যা 6:15টায় নাফ নদীর টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া সংলগ্ন জেটি ঘাট দিয়ে এসব জেলেদের ফেরত আনা হয়। ফেরত আনা জেলেদের মধ্যে 15 জন বাংলাদেশি ও 14 জন রোহিঙ্গা।
বিজিবির টেকনাফ 2 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন নাফ নদীতে আরাকান আর্মির তৎপরতা থাকায় মাছ ধরার সময় বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এসব জেলেদের তারা দীর্ঘদিন ধরে হেফাজতে রেখেছিল। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের লৌহজংয়ে এক ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আরেক ট্রাক চালকের। শুক্রবার সকাল 6:30টার দিকে মহাসড়কের মাওয়া খানবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন। তিনি জানান, এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক বিকল হয়ে যায়। বিকল ট্রাকের চালক ও হেলপার মহাসড়কের পাশে গাড়ি দাঁড় করিয়ে চাকা ঠিক করার কাজ করছিলেন। এমন সময় পেছন থেকে আরেকটি ট্রাক এসে ধাক্কা দিলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই চালক হাফিজুরের মৃত্যু হয়। আহত হন তার সহযোগী আবুল কালাম। তাকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পাবনার ফরিদপুরে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া উপজেলা আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মুর্তজা আলী খান। এ সময় তিনি জানান, গত 21 ফেব্রুয়ারি আটককৃত আব্দুল জলিলের বিরুদ্ধে বিস্ফোরক মামলায় ফরিদপুর উপজেলা বেরবাউলিয়া গ্রামস্থ ডিবি পুলিশ আটক করলে তার সমর্থকগণ পুলিশের উপর আক্রমণ করে আসামিকে ছিনিয়ে নেয়। পরবর্তীতে জেলা ডিবি পুলিশ, ফরিদপুর থানা পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে পাবনা সদর থানাধীন আলিয়া মাদ্রাসা মোড় থেকে ওই দিন বিকেলে পলাতক আসামিকে গ্রেফতার করেন। আব্দুল জলিলকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত ছিল। আমরা প্রযুক্তির সহায়তায় তার অবস্থান ট্র্যাক করার চেষ্টা করি। আজকে বিকাল 3:30টায় সদর থানার আলিয়া মাদ্রাসা মোড় সিএনজি স্ট্যান্ডে আমরা তার লোকেশন শনাক্ত করি এবং তৎপ্রেক্ষিতে সেখানে অভিযান পরিচালনা করে আমাদের ডিবি টিম তাকে আজকে বিকাল 3:30-4টার দিকে তাকে গ্রেপ্তার করে। নিয়ম নীতির তোয়াক্কা না করে কুষ্টিয়ায় অবাধে চলছে অবৈধ ইটভাটা। আর এসব ইটভাটায় কয়লার বদলে পোড়ানো হচ্ছে কাঠ, ব্যবহার করা হচ্ছে কৃষি জমি ও মাটি। এতে হুমকির মুখে পড়েছে এই অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য। পরিবেশবিদরা বলছেন, প্রশাসনের সদিচ্ছার অভাবেই বন্ধ হচ্ছে না অবৈধ ইটভাটা, অন্যদিকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলছে প্রশাসন। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। প্রকৃতির মাঝে দূষণের ভয়াবহ আস্ফালন, বিস্তৃত ফসলের মাঠ জুড়ে অবাধে চলছে অবৈধ ইটভাটার কর্মযজ্ঞ। ন্যূনতম বিধিনিষেধ না মেনে কুষ্টিয়ার ভাটাগুলোতেই করাতকল বসিয়ে দেদারচে পোড়ানো হচ্ছে কাঠ, ইট তৈরিতেও ব্যবহার করা হচ্ছে কৃষি জমির মাটি। ইট পোড়াইতে রেন্ডি বা তাম্বুর কাঠ আমরা ব্যবহার করি। কাঠালো মাটির সঙ্গে বালি মাটি মিক্স করে তারপরে ইট কাটা হয়। সব জমি জায়গা পড়ে থাকে, সে মাটি নিয়ে আসলে পরে আমরা ইট বানাই। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলায় ইটভাটা রয়েছে 209টি, যার মধ্যে 15টি ছাড়া বাকি 194টি অবৈধ। পরিবেশবিদরা বলছেন, অবৈধ সব ইটভাটার কারণে হুমকির মুখে পড়েছে এ অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য। এর জন্য প্রশাসনের সদিচ্ছার অভাবকেই দুষছেন তারা। পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন বা আইন প্রয়োগকারী সংস্থাগুলো যদি একটু অ্যাক্টিভ হয়, যে কোনো ধরনের দুর্নীতি অপকর্মকে বিনাশ করা সম্ভব। তবে কাঠ পোড়ানোর কথা স্বীকার করে ভাটা মালিকরা বলছেন, সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়েই ভাটা চালাচ্ছেন তারা। আমরা তো সরকারকে ট্যাক্স দিই, ভ্যাট দিই, আমরা তো সবই দিই, তারপরও কেন আমাদের ভাটা অবৈধ হবে? কয়লা ইট পোড়ালে জ্বালানি খরচ বেশি, আর কাঠ দিয়ে ইট পোড়ালে জ্বালানি খরচ কম, এই জন্য হলো কাঠ দিয়ে পোড়াচ্ছে। আর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বরাবরের মতোই বলছেন, অবৈধ সব ইটভাটার বিরুদ্ধে নিয়মিতই অভিযান চালাচ্ছেন তারা। তবে জনবল সংকটের কারণে অভিযানে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। এতগুলো অবৈধ ভাটা আসলে খুব দ্রুত শেষ করে ফেলা বা বন্ধ করে ফেলা একটু ডিফিকাল্ট, কারণ আমাদের আসলে জনবল বা লজিস্টিক্সের একটা বিষয় আছে, আবার আমাদের নিজস্ব ম্যাজিস্ট্রেটও নাই। জেলার অধিকাংশ ইটভাটায় গড়ে উঠেছে কৃষি জমিকে কেন্দ্র করে। অবাধে পোড়ানো হচ্ছে কাঠ, ব্যবহার করা হচ্ছে ফসলি জমির মাটি। মাঝে মাঝে প্রশাসন
লোক দেখানো অভিযান চালালেও থেমে নেই এই ইটভাটাগুলোর কর্মযজ্ঞ। তাই সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।